১৯৭৫ সালের ১৫ই আগস্ট আকস্মিক কোনো ঘটনা ছিল না। এটি ছিল শেখ মুজিবের দীর্ঘদিনের অপশাসন, দুঃশাসন এবং চরম জনদুর্ভোগের বিরুদ্ধে এক অনিবার্য বিস্ফোরণ। বিরোধী মত দমনের নামে গঠিত মুজিবের রক্ষী বাহিনী দেশজুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ভিন্ন মতের প্রায় ৪৪,০০০-এর বেশি মানুষকে নির্মমভাবে শেষ করার পাশাপাশি রাতের আধারে সাধারণ মানুষের ঘরে ঢুকে ঢুকে সুন্দরী তরুণীদের তুলে নিয়ে যেত। এতে শেখ মুজিবেরও কোনো বাধা ছিল না, বরং এতে তিনি সমর্থনই করতেন। গাজীপুরে এক নববধূকে বাসরঘর থেকে তুলে নিয়ে গিয়ে সতীত্ব নষ্ট করা হলো। ওই লম্পট কিছুক্ষণের মধ্যে পুলিশের কাছে ধরাও পড়লো, কিন্তু আশ্চর্য কনফিডেন্স নিয়ে সে পুলিশ অফিসারকে বকা দিয়ে বলল, আমার চুল ছেঁড়ার ক্ষমতাও তোমার নেই। কিছুক্ষণ পর শেখ মুজিব থানায় ফোন করে সেই লম্পটকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। সে হাসতে হাসতে জেল থেকে বের হয়ে এলো। কাহিনীটা মুজিবের মরার কিছুদিন আগের। হুমায়ুন আহমেদের দেয়াল বইতেও এর কাছাকাছি একটা কাহিনী পাবেন। এটা শুধু একটা ঘটনা, এমন হাজারটা ঘটনা দেখানো যাবে যেখানে মুজিব নিজে সরাসরি নানা অপকর্মকে সমর্থন দিয়েছেন। রাষ্ট্রের সর্বস্তরের চরম দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাটের কারণে ভেঙে পড়েছিল দেশের অর্থনীতি। এই নীতিগত ব্যর্থতার চরম মূল্য দিতে গিয়ে ১৯৭৩ সালের দুর্ভিক্ষে প্রায় ১৫ থেকে ৩০ লক্ষ মানুষ অনাহারে প্রাণ হারিয়েছেন। অথচ যখন দেশের লাখো মানুষ না খেয়ে প্রায় পাগল তখন মুজিব সরকারি পৃষ্ঠপোষকতায় শেখ কামালের রাজকীয় বিয়ের জমকালো আয়োজন করে। শুধু অভ্যন্তরীণ নিপীড়নই নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার সুদূর প্রসারী ষড়যন্ত্র তখন ডালপালা মেলেছিল। নিয়মিত ও শক্তিশালী জাতীয় সেনাবাহিনীকে দুর্বল ও বিলুপ্ত করে রক্ষী বাহিনীকে দেশের নিরাপত্তার মূল স্থানে বসানোর পায়তারা চলছিল, যা ছিল বাংলাদেশকে এক পরাধীনতার শৃঙ্খলে আটকে ফেলার গভীর চক্রান্ত। দেশকে ভারতের অঙ্গরাজ্য তৈরির প্রচেষ্টা। এই দীর্ঘদিনের জুলুম, লুণ্ঠন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার তাগিদেই একদল দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ও সৈনিক ১৫ই আগস্টের ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণে বাধ্য হন। এর মাধ্যমে অবসান ঘটে দেশের ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়ের এবং জনগণ মুক্তি পায় ভয়াবহ এক অপশাসনের কবল থেকে। মুজিবের জুলুম আর অপকর্মের কথা বলে শেষ করা যাবে না। সে 4টা পত্রিকা রেখে বাকি সব পত্রিকাকে নিষিদ্ধ করে। এজন্য অনেকেই বলে, হাসিনা যদি হয় ফেরাউন, মুজিব ছিলেন ডাবল ফেরাউন। এই ফেরাউনকে যারা 15ই আগস্ট বিনম্র শ্রদ্ধা জানালেন, তারাই আর 10 বছর পর হাসিনাকেও বিনম্র শ্রদ্ধা জানাবেন। মুজিবকে শ্রদ্ধা জানানো মানে মুজিবের লুটপাটে দুর্ভিক্ষে মারা যাওয়া বাংলাদেশের 20 লাখ মানুষের রক্তকে সেলিব্রেট করা। মুজিবকে শ্রদ্ধা জানানো মানে জাসদের 40,000 নেতাকর্মীকে শেষ করার সেলিব্রেট করা। মুজিবকে শ্রদ্ধা জানানো মানে 4টা পত্রিকা রেখে বাকি সব পত্রিকাকে নিষিদ্ধ করাকে সেলিব্রেট করা। মুজিবকে যদি আপনি সেলিব্রেট করতে পারেন, তাহলে আপনি হাসিনাকে সেলিব্রেট করতে পারবেন। আল্লাহর অশেষ রহমত, ফেরাউন এই দেশে জন্মে নাই। জন্মালে এই দেশের কিছু মানুষ সেই ফেরাউনকেও বিনম্র শ্রদ্ধা জানাতেন। 20 লাখ লোককে দুর্ভিক্ষে রেখে মেরে ফেলার পরেও, 40,000 নেতাকর্মীকে শেষ করার পরেও, সকল পত্রিকা অফ করে দেওয়ার পরেও জঘন্য ফ্যাসিস্ট যে দেশের ঘৃণার বদলে সম্মান পায়, সেই দেশে বারবার মুজিবের মতো স্বৈরাচারী জন্মাবে। স্বাধীনতা অর্জনের মাত্র 3.5 বছরের মাথায় প্রথমবার সামরিক অভ্যুত্থান দেখে বাংলাদেশ। বিবিসি বাংলা বলছে, ১৯৭৫ সালের 15ই আগস্ট ভোরে সংগঠিত এই অভ্যুত্থানে সপরিবারে নিহত হন বাংলাদেশের প্রথম স্বীকৃত স্বৈরাচার শেখ মুজিবুর রহমান। এমন একটি সময় এই অভ্যুত্থানের পরিকল্পনা করা হয় যখন বাংলাদেশে রীতিমতো অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থা গড়ে তুলতে গঠন করা হয়েছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বা বহুল চর্চিত নিষিদ্ধ বাকশাল। সেই সঙ্গে দুর্নীতি, লুটপাট ও চুরি ডাকাতির ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ এতটাই বেড়েছিল যে মানুষ দিশেহারা হয়ে পড়ে। বাকশালের কারণে নিয়মতান্ত্রিক উপায়ে ওই পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগ যেহেতু সেভাবে ছিল না, সেজন্যই হয়তো সেনাবাহিনীর একটি অংশ তখন কু করার পথ বেছে নিয়েছিল। প্রশ্ন হচ্ছে, কিন্তু শেখ মুজিব নিহত হওয়ার আগে কয়েক সপ্তাহ বাংলাদেশে ঠিক কি ঘটেছিল? নাম্বার 1, দুর্নীতি ও লুটপাট। স্বাধীনতার পর কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি যেভাবে ছড়িয়ে পড়েছিল, কোনোভাবেই সেটি নিয়ন্ত্রণে আনতে পারছিল না শেখ মুজিবের সরকার। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ শুরু হওয়ার পর দুর্নীতি ও লুটপাট আরও বেড়ে যায় বলে বিভিন্ন স্মৃতিকথা ও সে সময়ের পত্রপত্রিকার খবর থেকে জানা যায়। কর্নেল এম.এ. হামিদ তার 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা গ্রন্থে লিখেছেন, রিলিফের মাল দুস্থ মানুষের কাছে পৌঁছতে পারে না, চলে গম চুরি, চাল চুরি, কম্বল চুরি। দুর্নীতি, লুটপাট ও চোরাচালান বন্ধ সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে সেনাবাহিনীকে মাঠে নামায় সরকার। তারা কাজ করতে গিয়ে দেখেন দুর্নীতি ও চোরাচালানের সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জড়িত। ব্যবস্থা নিবে কার বিরুদ্ধে? সেনাবাহিনীর কিছু আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করলে দলের ভেতর থেকে চাপ বাড়তে থাকার কারণে এক পর্যায়ে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে আনে এই স্বৈরাচার মুজিব। এমন সিদ্ধান্তের ফলে সেনা সদস্য এবং সাধারণ মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি হয় যে শেখ মুজিব তার দলের নেতাকর্মীদের অনিয়ম দুর্নীতি বন্ধ না করে উল্টো প্রশ্রয় দিচ্ছেন। সে সময় সরকারি খাদ্য
গুদাম থেকে বিনা হিসাবে খাদ্যশস্য লুটপাট হচ্ছিল। 1975 সালের 26শে জুলাই দৈনিক ইত্তেফাকে সেটির কিছু ছবি ছাপানো হয়। ব্যাপারটিকে হরিলুট আখ্যা দিয়ে খবরে লেখা হয়েছে, গুদাম থেকে খাদ্যশস্য পাচারের এমন ঘটনা অনেকদিন থেকেই ঘটছে। নাম্বার 2, আইন শৃঙ্খলায় অবনতি। 1974 সালের দুর্ভিক্ষের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই আরো খারাপের দিকে যায়। ঢাকা সহ বিভিন্ন জেলায় প্রায় প্রতিদিনই চুরি, ছিনতাই, ডাকাতি ও মানুষ মারার মতো জঘন্য ঘটনা ঘটতে থাকে। দেশের বিভিন্ন এলাকায় মানুষের বাড়িতে চুরি ডাকাতির পাশাপাশি সে সময় ট্রেন ও লঞ্চেও অহরহ ডাকাতির ঘটনা ঘটে, যার খবর ছাপা হয় তখনকার পত্র পত্রিকায়। নাম্বার 3, প্রথমে খরা তারপর বন্যা। 74-এর দুর্ভিক্ষের প্রভাব তখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। খাদ্য সংকট কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে উৎসাহ দেওয়া হয় যে আউশের মৌসুমে তারা যেন আরও বেশি জমিতে ধান চাষ করে। কৃষকদের অনেকেই এই আহ্বানে সাড়াও দেন, কিন্তু কিছুদিন না যেতেই দেখা দেয় খরা। এই ঘটনায় সপ্তাহ দেড়েকের মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেশে দেখা দেয় আরেকটি প্রাকৃতিক দুর্যোগ। খরার পর শুরু হয় একটানা বৃষ্টি। এই অতিবৃষ্টি ও উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট, চট্টগ্রাম ও রংপুর অঞ্চলের অনেক এলাকায় বন্যা দেখা দেয়। সেই সঙ্গে তীব্র হয় খাবার ও বিশুদ্ধ পানির সংকট। নাম্বার 4, সেনাবাহিনীতে অসন্তোষ। সাবেক সেনা কর্মকর্তাদের স্মৃতিকথা থেকে জানা যায় বেশ কিছু কারণে সেনাবাহিনীর মধ্যে তখন অস্থিরতা ও অসন্তোষ বিরাজ করছিল। বিশেষ করে দলীয় নেতাদের চাপের মুখে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে আনার সরকারি সিদ্ধান্তে তরুণ সেনা কর্মকর্তাদের অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন। এছাড়াও সেনাবাহিনীর একাংশ শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা মেনে নিতে পারছিলেন না বলেও জানা যায়, যার ফলে মুজিবকে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নাম্বার 5, দুর্নীতি রোধে অভিযান। বিশ্লেষকরা বলছেন শেখ মুজিবুর রহমানের শাসনামলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যেভাবে অনিয়ম ও দুর্নীতির ছড়িয়ে পড়েছিল এবং সেটার ফলে তৎকালীন সরকার যে ক্রমেই সাধারণ মানুষের সমর্থন হারাচ্ছিল, এক পর্যায়ে তিনি নিজেও সেটি টের পান। তখন দুর্নীতি ও চোরাচালান বন্ধ করতে বেশ কয়েক দফায় অভিযানও চালায় তখনকার আওয়ামী লীগ সরকার। এর মধ্যে সবশেষ অভিযানটি শেখ মুজিব শুরু করেছিলেন নিহত হওয়ার সপ্তাহ তিনেক আগে। তবে দুর্নীতি বিরোধী অভিযানটি ছিল সরকারি আমলাদের বিরুদ্ধে। আওয়ামী লীগের চোর নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নাম্বার 6, অভ্যুত্থানের পরিকল্পনা। সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সরকারের পতন এবং তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে শেষ করার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয় মেজর সৈয়দ ফারুক রহমানকে। তখনকার প্রথম বেঙ্গল ল্যান্সার রেজিমেন্টের এই কর্মকর্তা বেশ সময় নিয়ে পরিকল্পনাটি করেছিলেন এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যে 15ই আগস্টের কয়েক সপ্তাহ আগে অন্য সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন বলে জানা যায়। কিন্তু সেনাবাহিনীর একজন জুনিয়র কর্মকর্তা মেজর ফারুক, যিনি একজন মুক্তিযোদ্ধাও বটে, তিনি কেন হঠাৎ অভ্যুত্থান ঘটিয়ে শেখ মুজিবকে শেষ করার পরিকল্পনা করলেন? অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ এ বিষয়ে বলেন, ফারুক ছিল বড়ই আবেগপ্রবণ। দেশের দুর্নীতি, স্বজনপ্রীতি, দুর্ভিক্ষ, ক্ষমতাসীন দলের ক্ষমতার অপব্যবহার, হাইজ্যাকিং ইত্যাদি অবলোকন করে সে ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। দেশ ক্রমাগত ভারতের কুক্ষিগত হয়ে পড়ছে। শেখ মুজিব দেশকে ভারতের সেবাদাস বানিয়ে ফেলছেন। ফারুকের ভেতরে এই ধারণা প্রবল মানসিক যন্ত্রণার উদ্রেক করে। পাকিস্তানি শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমরা ভারতের শৃঙ্খলে পড়তে রাজি নই, এই ছিল ফারুকের কথা। 12ই আগস্ট রাতে ফারুক এবং তার অনুসারীরা আলোচনা করে পরিকল্পনা বাস্তবায়নের জন্য 15 তারিখকেই বেছে নেয়। নাম্বার 7, মোশতাকের সঙ্গে বৈঠক। সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত এবং জোরপূর্বক অবসর দেওয়া ক্ষুব্ধ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে মেজর ফারুক এবং মেজর রশিদের যোগাযোগ হয়। চাকরি হারানোর ফলে ক্ষুব্ধ ওইসব কর্মকর্তাদের মধ্যে ছিলেন মেজর শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী, আজিজ পাশা এবং সুলতান শাহরিয়ার রশিদ খান। এর বাইরে একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তাও অভ্যুত্থানে অংশ নেন, যার নাম মেজর বজলুল হুদা। সামরিক এসব কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সঙ্গেও যোগাযোগ করে তাদের মনোভাব বোঝার চেষ্টা করেন অভ্যুত্থানের পরিকল্পনাকারী সেনা কর্মকর্তারা। তাদের মধ্যে কেবল খন্দকার মোশতাক আহমেদের কাছ থেকেই তারা ইতিবাচক সাড়া পান। পরিকল্পনা চূড়ান্ত হয় যে শেখ মুজিবকে শেষ করার পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন এবং সব রাজনৈতিক চাপ সামাল দিবেন। সবাইকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর 15ই আগস্ট ভোরে তারা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খতম করে দেয়। সুপ্রিয় দর্শক, মুজিব কি তার নিজের অপকর্মের কারণে নিহত হয়েছিলেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।